একজন সাবেক অত্যন্ত সফল স্টুডেন্ট লিডার। উনি স্বৈরাচারী বিরোধী আন্দোলনে বিভিন্ন আন্দোলনে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন নেতা। আমাদের মাঝে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। ওনাকে আমি ফরিদপুর বিভাগের পক্ষ থেকে বলা হয় তারা হিন্দি ভাষায় কথা বলছিল, আর আমার স্কুল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন 2.5 বছর আর 9.5 মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না? নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল, আমি পাকিস্তানি ছিলাম, আমরা কি বাংলাদেশি না? আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি না? আমার বাবা মা, তানভীরের বাবা মা কি? আমি তাসনুভা মাহা, আমার স্বামী শহীদ মেজর তানভীর আইদান। 25 ফেব্রুয়ারি আমার হাজবেন্ড 7:40 বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার সাথে আমার 2বার ফোনে কথা হয়েছিল। তখন তার কাছ থেকে আমি জানতে পারি যে দরবার হলে কিছু বিশৃঙ্খলা হয়েছে, কিন্তু সে কখনোই বলে নাই যে সেখানে কোনো সৈনিকরা বিদ্রোহ করেছে। যে ঘটনাটাকে এ পর্যন্ত সাজানো হয়েছে যে বিদ্রোহ, এটা কখনো বিদ্রোহ ছিল না। এরপরে আমি 2.5 থেকে 3 মাস পরের কথা বলি। আমার সংসার ছিল 34 রাইফেল ব্যাটালিয়নে রংপুরে। সেখানে আমি মালপত্র গুছানোর জন্য গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর ওখানের জওয়ানরা এত কান্নাকাটি করেছেন, তারা বলছিল যে আজকে যদি আমরা একজনও থাকতাম, সে কখনো ম্যাডামকে এভাবে একা ফেরত আসতে হতো না, বাচ্চারা বাবা ছাড়া হতো না। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল জওয়ানদের এবং অফিসারের, সেটা কখনো বিদ্রোহ দিয়ে শেষ হতে পারে না। এখানে যেটা বোঝানো হয়েছে যে বিদ্রোহ, আপনারা কেউ প্লিজ এটাকে বিদ্রোহ বলেন না। জওয়ানরা কখনো বিদ্রোহ করতে পারে না। কেউ বিপদগামী হতে পারে কিন্তু বিদ্রোহ করতে পারে না। হাসিনা সরকার সামরিক বিষয়ক উপদেষ্টা, সাময়িক বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তাদের সাজানো এটা ঘটনা ছিল, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ছিল, বিডিআর বিদ্রোহ, কিন্তু এটা পিলখানা হত্যাকাণ্ড। তারা জওয়ানদের উপরে দোষ দিয়ে এটাকে এভাবে সাজিয়েছিল। তারপরে আসি, আমি যখন পিলখানায় ছিলাম, আমাকে রুম থেকে ধরে নিয়ে যায়। আমি রুমটার মধ্যে ছিলাম, সে ছিল ছায়ানীর নামে 3 রুমের একটা বাসা। আমার রুমে 3 জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। 9 থেকে 12 জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বের করে নেওয়ার পর আমি খেয়াল করেছি 3 জন লোক হিন্দি ভাষায় কথা। এগুলা কি অন্য দেশ থেকে বলা না? যারা হিন্দি কথা বলছিল তারা কারা বলছিল? এই কথাগুলো আমি 3 মার্চ 2009 সালে তারেক সিদ্দিকীর মিসেস শাহিন সিদ্দিকীকে বলেছিলাম। ওনাকে বলার পর উনি তখন আমাকে বলেছে এই কথা কোনোভাবে কোনো মিডিয়া কোনো জায়গায় বলা যাবে না। আমি কখনোই থামিনি, আমি বলেছি, আমি মিডিয়াতে বলেছি, সেই কথাগুলো কখনো প্রকাশ করতে দেওয়া হয়নি। আমি আবুল কাহার আকন্দের কাছে স্টেটমেন্ট দিয়েছি, এই কথাগুলোর উপরে আমি কখনো সাইন করতে চেয়েছি, সাইনের কাগজগুলো জমা নেওয়া হয়নি। আমি আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি, তখন মঈন আহমেদ ছিলেন, কিন্তু এই জিনিসগুলো তারা রাখেননি। আমাকে তারা পরিকল্পিতভাবে তৈরি করে দিয়েছে যে স্টেটমেন্ট, ওখানে সাইন করতে বলেছে, যেটাই হিন্দি ভাষা কথাটা লেখা ছিল না, কিন্তু আমি সেখানে সাইন করিনি। তার কারণে আমাকে এই পর্যন্ত, মানে আজকের দিন পর্যন্ত, একটু আগে এনএসআই এর একজন লোক এসে আমাকে অ্যারেস্ট করেছে। এই ঘটনাগুলো আমার সাথে রিপিটেডলি হয়ে যাচ্ছে। আমার যোগ্য সন্তানকে আইএসএসবি থেকে বাদ করা হয়েছে, এবং আমি কোনো বাহিনীকে নিয়ে ছোট করে কথা বলতে চাচ্ছি না, কিন্তু অনেকের অযোগ্য সন্তান, যে খুনি একজনকে বরখাস্ত করা হয়েছে, সে তো পালিয়ে গেছে, তার ছেলে কি এখন আর্মি অফিসার হইতে পারে? আমাদের এত কমিটমেন্ট দেওয়া হয়েছে, আমি সেগুলোতে আসবো না, কিন্তু আমার সন্তান ক্যাডেট কলেজ থেকে পাশ করার পর সে কি আইএসএসবি থেকে বাদ করার মতো সন্তান হইতে পারে? তাকে প্রথম দিন অনেক অপমান করা হয়েছে, আমি সেখানে গেলাম না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমার সন্তানকে কেন বাদ করা হয়েছে? কারণ আমি হিন্দি ভাষা এখনো শুনতে পাই। আমি সেপ্টেম্বরে শুনেছি, আমি অক্টোবর মাসে শুনেছি। আমার স্টেটমেন্ট নেওয়া এখনো হয় না। আমি সেনাপ্রধানের কাছে দরখাস্ত করেছি, আমার দরখাস্তের কোনো উত্তর আসে নাই। 3টা দরখাস্ত করেছি। আমি সেনাপ্রধানের সাথে 6 আগস্ট থেকে 5 নভেম্বর পর্যন্ত দেখা করতে চাই। ব্রিগেডিয়ার জেনারেল এহসান আছেন, উনি কোনোভাবেই এটা দেখা করতে দিচ্ছেন না। আমার হাজবেন্ডের লাশটা আজ পর্যন্ত আনআইডেন্টিফাইড। আমাকে এটা কোনোভাবেই
ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না যে আমি কিভাবে আমার হাজবেন্ডের ডেড বডিটা পাবো। এখন বিডিআর সদস্য যারা আছে তারা তো অনেকে কষ্ট করছে, তাদের পরিবার কষ্ট করছে, তারা নির্দোষ অবস্থায় জেলে আছে, তাদের জামিন হচ্ছে না, এগুলোর কি কোনো বিচার হবে না? তারা সুবিচার পাবে না? আমরা তো পাচ্ছি না, তারাও পাচ্ছে না। এই বিচার আমরা কার কাছে পাবো? কমিটি হবে, এভাবে চলতে থাকবে, এটা একটা চলমান প্রসেসেই থাকবে। কতদিন থাকবে? সব কিছু না হয় হবে, আমি বুঝলাম, কিন্তু কতদিন? আপনারা আমাদের সাহায্য করেন যেন আমরা এই জিনিসটা খুব দ্রুত সঠিক। 16 তারিখ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করার ধৃষ্টতা দেখিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1971 সালে লাখো শহীদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই যুদ্ধটা নাকি ভারত পাকিস্তানের মতো হয়েছে। আরে মোদী, আপনারা আলোচনার টেবিলে স্বাধীনতা পেয়েছেন, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনেছি। কারো চোখ রাঙানিতে বাংলাদেশের জনগণ ভয় করে না। আমি মোদীর এই বক্তব্য প্রত্যাহার করার অনুরোধ করছি। কিছুদিন আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম জাতীয় ঐক্যমতের ব্যাপারে আলোচনা করতে। সেখানে সকলেই সম্মত হয়েছিলেন জাতীয় ঐক্যমত এবং ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, সেই জাতীয় ঐক্যমতে যারা গিয়েছিলেন তাদের কাউকেই আমি এখন পর্যন্ত মোদীর এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ করতে দেখি নাই। আজকে বাংলাদেশে একটি ফ্যাসিস্ট সরকারকে আমরা পতন ঘটিয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। কিন্তু যারা আমরা অনেকেই এই রাজপথে শেখ হাসিনা এবং তার দোসরদের পতনের জন্য গলা ফাটিয়ে চিৎকার করি, কিন্তু যখন এই সরকারের একটি অংশ তাদেরকে আবারও পুনর্বাসন করতে চাচ্ছে, যখন আমরা বঙ্গভবনের দাঁত কেলিয়ে সেই দোষদের সাথে আমাদের এই অন্যতম সহকর্মীদের হাস্যোজ্জ্বল ছবি দেখি, তখন সেটা আমাদেরকে পীড়া দেয়, কষ্ট দেয়। ক্ষমতার লোভ এখনই ছাড়তে হবে। আদর্শ, নীতি, নৈতিকতা সবকিছু বিসর্জন দিয়ে এই চুপ্পুর অনুষ্ঠানে যে যারা তামাশা করেন তাদেরকে ওই জাতি কখনো ক্ষমা করবে না। বন্ধুরা, আপনারা দেখেছেন ওবায়দুল কাদের নাকি 3 মাস 5ই আগস্টের পরে বাংলাদেশে ছিল। কয়েকজনকে ধরা হয়েছে, বাকি সবাইকে নিরাপদে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। 626 জন যারা সেনানিবাসে ছিলেন আরামায়েশে, তাদের তালিকা আমরা বারবার প্রকাশ করতে বলেছি, কিন্তু সেই তালিকা এখনো প্রকাশ করা হচ্ছে না। এই সরকারের এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছেন। বিডিআর বিদ্রোহের পূর্ণ তদন্ত করা হবে না, আইন উপদেষ্টা বলার পরে সকলের চাপে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন 5 দিনের মধ্যে তদন্ত কমিশন গঠন করা হবে।